প্রণয়ের অমল কাব্য পর্ব সংখ্যা ৫৪। লেখক DRM সোহাগ। গল্প পাঠে আমি অরোরা ইসলাম। ইরফান কথাটা বলে মায়রাকে ছেড়ে দাঁড়াই। দু হাতের আজলায় মায়রার মুখটা নেই। মায়রার চোখ বন্ধ, চোখের কোণে পানি। ইরফান মৃদু স্বরে বলে, কাঁদছ কেন? মায়রা ধীরে ধীরে চোখ মেলে তাকায়। রেগে বলে, আপনি একটা অসভ্য। ইরফান মায়রার নাকের নোজপিনটার ওপরে আঙুল চালিয়ে মৃদুস্বরে বলে, ওকে, বাট ইটস নর্মাল। এসবের হ্যাবিট করে নাও। মায়েরা বোকা চোখে চেয়ে বলে, কোন সব? ইরফান নোজপিনের ওপর বুড়ো আঙুল দিয়ে চাপ প্রয়োগ করে। মায়েরা চোখ বুজে নেয়। ইরফান ঠোঁট বাঁকিয়ে বলে, গাধা। মায়েরা বিরক্ত হয়। এই লোকটা কি তাকে এসব ফালতু নামেই রাখতে থাকবে? নিজে একটা গন্ডার হয়ে তাকে গাধা বলে। ইরফান মায়েরাকে ছেড়ে একটু দূরে সরে দাঁড়ায়। দাঁড়িয়ে বলে, এক কাপ কোল্ড কফি আনবে? টাইম 5 মিনিটস, গো। মায়েরা সাড়া পেয়ে এক দৌড় দেয়। সে আর এখানে থাকে? পালাতে পারলে বাঁচে। শাড়ির ওপর এখনো ওড়না জড়ানো, তবে মাথা থেকে ওড়না অনেক আগেই পড়ে গিয়েছে। ইরফান বিরক্ত চোখে চেয়ে বিড়বিড় করে, স্টুপিড। শুদ্ধ ওয়াশরুম থেকে শাওয়ার নিয়ে বেরিয়েছে। তার মায়ের সাথে রাগ করে এখনো খারাপ লাগছে। একটি ট্রাউজার পরে নিল, একটি ছাই রঙা টি শার্ট পরে নেয়। ইরফানদের বাসায় যেতে চাইলো। তার গ্র্যান্ডমা আসছে, অথচ সে রেগে মেগে তার মাকে কষ্ট দিয়ে বসে আছে। আসলে তখন হুট করে রাগ উঠে গেল। কি যে ভুলভাল কথা বলল। এখন নিজে নিজেই ভীষণ অনুশোচনাবোধ করছে ছেলেটা। তখনই তার ফোনে টুং করে একটি নোটিফিকেশন আসে। শুদ্ধ ভেজা চুলে একবার হাত চালাই। ফোনটা নিয়ে মেসেজ অপশন চেক করে দেখলো ইরফানের নাম্বার থেকে একটি মেসেজ এসেছে। শুদ্ধ অবাক হয়। এই ইহজীবনে তো এমন ঘটনা ঘটেনি। বিস্ময়ে চেপে মেসেজটি চেক করলো। 3 লাইনের মেসেজটি পড়ে শুদ্ধর মুখ ফ্যাকাশে হয়ে যায়। বুকটা কেমন ভূমিকম্পের ন্যায় কেঁপে উঠল। কোনো রকমে আওড়ালো, ফারহা পাখি। টেবিলের ওপর থেকে গাড়ির চাবিটা নিল কাপা হাতে। 1 সেকেন্ডও সময় ব্যয় না করে যেমন ছিল তেমনই বের হলো রুম থেকে। এক প্রকার দৌড়ে তার মায়ের রুমে গিয়ে দেখলো ত্রিনা বেগম বিছানার সাথে হেলান দিয়ে বসে চোখ বুজে আছে। শুদ্ধ হুট করে তার মাকে জড়িয়ে ধরলো। ত্রিনা বেগম থমকে যায়। তখনই দরজায় এসে সামিয়া দাঁড়ায়। শুদ্ধকে দেখে ভেতরে পা রাখতে গিয়েও থেমে যায়। শুদ্ধ কাঁপা কাঁপা কণ্ঠে বলে, আই এম সরি মা। আমি জানি তুমি আমার বেস্ট মা। প্লিজ মা, তুমি আমার কথায় কষ্ট নিও না। রেগে বলে ফেলেছি, আমায় ক্ষমা করো মা। ত্রিনা বেগমের হৃদয়ে এক প্রশান্তির হাওয়া বয়। একটু আগের শুদ্ধর বলা কথাগুলো যেন এক নিমিষেই ভুলে গেল। শুদ্ধর পিঠে হাত রাখলো নিঃশব্দে। শুদ্ধ তার মাকে ছেড়ে তার মায়ের দুহাত আঁকড়ে ধরে কাপা কণ্ঠে বলে, মায়ের অভিশাপ খুব খারাপ। তুমি কি আমার কথায় কষ্ট পেয়ে আমায় অভিশাপ দিয়েছিলে মা? ত্রিনা বেগম বিস্ময় চোখে তাকালেন ছেলের দিকে। শুদ্ধর চোখ দুটো লাল। ভদ্রমহিলা শুদ্ধর গালে হাত দিয়ে বলে, সন্তান যত বড় অপরাধী করুক না কেন, মায়েরা কখনো তার সন্তানদের খারাপ চায় না বাবা। শুদ্ধ অসহায় কণ্ঠে বলে, তবে আমার ফারহা ভালো নেই কেন মা? ওর অবস্থা ভালো নয়। ওর কিছু হয়ে গেলে আমি কিভাবে? কথা জড়িয়ে আসে। আবারও বলে, আমার ফারহার জন্য দোয়া করবে মা। ওর কিছু হলে আমার বাঁচা মুশকিল হয়ে যাবে। প্লিজ মা, তুমি দোয়া করো। ত্রিনা বেগম বিস্ময় চোখে তাকায়। ফাইজের বোন ফারহার কথা বলছে শুদ্ধ। শুদ্ধর চোখের কোণে জমা চিকচিকে জলকণা ত্রিনা বেগমের চোখ এড়ায় না। তার ছেলেটা ওই মেয়েটার জন্য এত ভাবে, আর সে আরেকজনের সাথে শুদ্ধকে বাঁধতে চাইছিল। নিজেকে সামলে বললেন, করব দোয়া। শুদ্ধ আবারও তার মাকে জড়িয়ে ধরে, বলে, থ্যাংক ইউ মা। এরপর তার মাকে ছেড়ে বসা থেকে দাঁড়িয়ে ঘর থেকে বেরিয়ে যেতে যেতে বলে, আমি ওর কাছে যাচ্ছি মা। ত্রিনা বেগম অবাক হয়ে শুধু দেখলেন তার ছেলেটাকে। শুদ্ধ ঘর থেকে বেরোনোর সময় সামিয়ার সাথে ধাক্কা খেতে গিয়ে নিজেকে সামলে নেয়। মাথা নিচু করে জড়িয়ে যাওয়া কণ্ঠে বলে, সরি, আমার ফারহাকে অভিশাপ দিবে না প্লিজ। ওর কোনো দোষ নেই। আমি এগেইন সরি। কথাগুলো বলে দ্রুত পায়ে বাড়ির বাইরে বের হতে অগ্রসর হয়। ডান হাতের বুড়ো আঙুলের সাহায্যে চোখের কোণে লেগে থাকা পানির ছিটকে ফেলে একবার। সামিয়া পিছন থেকে শুদ্ধকে শুধু দেখেই গেল। তার আফসোস হলো, শুদ্ধর এত ভালোবাসা না পাওয়ার আফসোস। ফারহাকে ভাগ্যবতীর তালিকায় রাখলো। মনে মনে খুব করে চাইলো শুদ্ধ আর ফারহা যেন খুব ভালো থাকে। চাইতে কষ্ট হলেও চাইলো, কারণ শুদ্ধ যে সেই মেয়েকে ভালোবাসে তা আবার অল্প নয়, অনেক বেশি। সে হয়তো শুদ্ধকে এতটা ভালোবাসতে পারেনি এখনো।
তবুও ভীষণ আক্ষেপ হলো এমন মানুষের ভালোবাসা না পাওয়ার আক্ষেপ। ভেজা চোখজোড়া মলিন মুখ, নির্জীব দৃষ্টি নিয়ে শূন্য দৃষ্টিতে তাকিয়ে রইল মেয়েটা। ইরফানের দেওয়া হসপিটালের অ্যাড্রেস অনুযায়ী শুদ্ধ এসে পৌঁছায়। এক প্রকার দৌড়ে হসপিটালের ভেতরে প্রবেশ করে। রিসিপশনে গিয়ে ফারহা নামের পেশেন্ট কোন রুমে তা জিজ্ঞেস করলে সেখান থেকে জানায় এই নামের কোনো রোগী নেই। শুদ্ধ দ্রুত পকেট থেকে ফোন বের করে ইরফানের নাম্বারে কল করে, কিন্তু পায় না। সে সময় নষ্ট না করে দ্রুত হাসপাতালের একদম ভেতরে গেল। যেতে যেতে ফাইজকে কল করলো, সেও কল ধরলো না। শুদ্ধর এত রাগ হলো সবগুলোর ওপর, এরা কল ধরে না কেন। এসব রেখে শুদ্ধ প্রায় পুরো হসপিটাল খুঁজলো। এত বড় হসপিটাল খুঁজতে খুঁজতে ছেলেটা নাজেহাল, তার মাথা কাজ করছে না। ফারহা কোথায়? হাসপাতালের কোথাও ফারহাকে না পেয়ে শুদ্ধ বেরিয়ে আসে হাসপাতাল থেকে। রাস্তার ধারে বসে দুহাতে মাথার চুল টেনে ধরা গলায় বিড়বিড় করে, এই ফারহা পাখি, কোথায় তুমি? উফ, আর জীবনে কাঁদাবো না তোমায়, প্লিজ এসো। আচ্ছা, এবার দৃশ্যপট মায়রা আর ইরফানের কাছে গেল, বুঝছো? মায়রা ইরফানকে কফি দিতে না গিয়ে ছাদে এসেছে। ফারহা আর ইনায়ার সাথে বসে আবারও গল্প করছে। সে যে কাজ করে এসেছে এটা তো বলাই হলো না। অতঃপর বলে ওঠে, ফারহা আপু, শুদ্ধ ভাইয়া খুব তাড়াতাড়ি তোমার দিকে ধেয়ে আসছে। ইনায়া চোখ ছোট ছোট করে বলে, তুমি কিভাবে জানলে মায়েরা? মায়েরা ফিসফিস করে বলে, তোমাদের ইরফান ভাইয়ের ফোন থেকে শুদ্ধ ভাইয়াকে মেসেজ করেছি। ফারহা অ্যাক্সিডেন্ট করেছে, অবস্থা খুব ক্রিটিক্যাল, আর একটা হসপিটালের অ্যাড্রেস লিখে দিয়েছি। তোমাকে মেরেছে, এজন্য এটা ছোটোখাটো শাস্তিও হয়ে গেল, সাথে তোমার কাছে ছুটতে ছুটতে আসবে। কেমন লাগলো? মায়রার কথা শুনে ইনায়া ফারহা দুজনেই চোখ বড় বড় করে তাকায়। ইনায়া মাথায় হাত দিয়ে বিস্ময় কণ্ঠে বলে, মায়রা এটা কি করেছো তুমি? ফারহা ভীতি স্বরে বলে, শুদ্ধ ভাই জানতে পারলে আমায় মেরেই ফেলবে আজ। মায়রা মৃদু হেসে বলে, দ্রুত সম্পর্ক ঠিক করতে চাইলে একটু একটু রাগই ভালো। শুদ্ধ ভাইয়া কষ্টও পাবে জানি, কিন্তু তুমি সেখানে অনেক ভালোবাসাও খুঁজে পাবে। তোমার মনে যে একটু একটু রাগ আছে মার খেয়ে, এত ভালোবাসা পেয়ে সব ভুলে যাবে, বুঝলে? ফারহা অবাক হলো মায়েরার কথা শুনে। এতটুকু মেয়ের কাছে ফারহা হয়তো এত গুছানো কথা আশা করেনি। ইনায়া চোখ ছোট ছোট করে চেয়ে বলে, ভাইয়ার হাতে আগে মার খেয়ে খেয়ে মনে হচ্ছে তুমি অভিজ্ঞ হয়ে গিয়েছো মায়েরা। তাছাড়া তোমাকে মারের জন্য ভাইয়ার জন্য কি শাস্তি রেডি করেছো? শুদ্ধ ভাই তো ফারহা আপুকে মাত্র একবার মেরেছে। মায়েরা মন খারাপ করে বলে, তোমাদের তো পরিবার আছে, তাই একটু একটু জামাইকে শাস্তি দিয়ে বাবার বাড়ি গিয়ে থাকতে পারবা। কিন্তু বলতে গিয়েও থেমে যায়। অতঃপর নিজেকে সামলে বলে, তোমার ভাইয়া একটা খবিশ লোক। আমার নাক। বলতে বলতে থেমে গেল। মেকি হেসে বলল, মানে তোমার ভাইয়া গন্ডার। মায়েরার কথায় ফারহা হেসে বলে, তুমি ইরফান ভাইয়ের এসব কি নাম দিয়েছো? এসব শুনলে তো ইরফান ভাই তোমাকে আরও মারবে। ইনায়া হঠাৎই মায়েরার পিছনে তাকিয়ে বলে, ভাইয়া কিছু বলবে? ইনায়ার কথায় মায়েরা চোখ ছোট ছোট করে তাকায়। ইনায়ার চোখ অনুসরণ করে দ্রুত মায়েরা মাথা উঁচু করে তাকায়। ইরফানকে গম্ভীর চোখে তার দিকে চেয়ে থাকতে দেখে ঢোক গিলে। সে তো কফি নিয়ে যায়নি। এই লোকটার মতিগতি ভালো না। মায়েরা ঢোক গিলে কিছু বলার আগেই ইরফান ঝুঁকে মায়েরাকে কোলে তুলে নিল। মায়েরা চেঁচিয়ে ওঠে। ইরফান বড় বড় পা ফেলে ছাদ থেকে সিঁড়ি বেয়ে নামতে থাকে। ইনায়া ফারহা কিছু বলল না। ফারহার তো টেনশনে ঘাম ছুটে যাচ্ছে, এমনিতেই জ্বর একেবারে ছাড়ছে না। মায়েরা অসহায় কণ্ঠে বলে, আমায় ছেড়ে দিন প্লিজ, আমি কোল্ড কফি বানাতে পারি না। ইরফান সিঁড়ি বেয়ে নামতে নামতে গম্ভীর গলায় বলে, নো নিড। ইরফান ঘরে গিয়ে মায়রাকে বেডের ওপরে বসিয়ে ডোর লক করে দেয়। এরপর এগিয়ে এসে মায়রার দিকে চেয়ে শার্টের বোতাম খুলতে থাকে। মায়রা চোখ বড় বড় করে তাকায়। ইরফানের দাদির কথাগুলো মনে পড়লে তার শরীরে কম্পন ধরে। মায়রা দ্রুত বেডের অপর পাশ দিয়ে নামতে গেলে ইরফান মায়রার হাত টেনে রেগে বলে, ডিস্টার্ব নট অ্যালাউড। ইরফানের পকেটে অনেকক্ষণ থেকে ফোন ভাইব্রেট হচ্ছে। ইরফান ডান হাতে প্যান্টের পকেট থেকে ফোন বের করে শুদ্ধর নাম্বার দেখে বিরক্ত হয়। কল রিসিভ করে কিছু না শুনেই রেগে দাঁতে দাঁত চেপে বলে, ডোন্ট ডিস্টার্ব মি। কথাটা বলে ফোন অফ করে ছুঁড়ে ফেলে দেয়। মায়েরা তার হাত ছাড়িয়ে নিতে চায়, ভীত কণ্ঠে বলে, আমায় ছেড়ে দিন। ইরফান ডান হাতে গায়ের শার্ট খুলে ছুঁড়ে ফেলে। মায়েরার গায়ে জড়ানো ওড়নাটা টেনে ছুঁড়ে ফেলে। মায়েরার অবস্থা বেহাল, কাঁধ উন্মুক্ত হয়ে যায়।
সাথে শাড়িটা বেশ খোলামেলাভাবে পরানোয় মায়রাকে ইরফানের কাছে কেমন অন্যরকম লাগলো। ইরফান মায়রার সামনে বসে মায়রার মুখ পানে তাকায়, চোখে মুখে মাদকতা। মায়রা ইরফানের দৃষ্টিতে থমকায়। ইরফান বুকে দুহাত ঠেলে কাপা কণ্ঠে বলে, কি করবেন আপনি? ইরফান দুহাতে মায়রাকে টেনে তার সাথে জড়িয়ে নেয়, গলায় মুখ গুজে বিড়বিড় করে, তুমি বড় হয়েছো, তার প্রুফ নিব স্টুপিড গার্ল, একদম ডিস্টার্ব করবে না। মায়রা থেমে থেমে বলে, না আমি বড় হইনি, আমাকে ছেড়ে দিন। ইরফান বিরক্ত চোখে তাকায় মায়রার দিকে, মৃদুস্বরে বলে, বলেছি না ডিস্টার্ব করবে না, থাপ্পড় দিয়ে সব দাঁত ফেলবো তোমার। মায়রা ঢোক গিলে। ইরফান ডান হাতে মায়রার কাঁধে থাকা আঁচল টান মেরে নামিয়ে দেয়। মায়রা দ্রুত ইরফানের সাথে লেগে যায়, যেন ইরফান তাকে দেখতে না পায়। মায়রা কাপা কণ্ঠে বলে, আমি বাড়ি যেতে চাই ভাই। ইরফান বিরক্ত কণ্ঠে বলে, তোমার চুনোপুটি ভাই আমার থেকে তোমাকে বাঁচাবে? মায়রা ঢোক গিলে বলে, আমায় ছেড়ে দিন। মায়রার শরীর হালকা কাঁপছে। ইরফান জোরে করে মায়রাকে নিজের থেকে ছাড়িয়ে নিল। মায়রা দু হাতে ইরফানকে ঠেলে সরাতে চায়। ইরফান কয়েকবার মায়রার আঁচল ফেলে রাখা বডিতে দৃষ্টি বুলায়। শুকনো ঢোক গিলে মায়রাকে টেনে তার উন্মুক্ত বুকে আবারও জড়িয়ে নেয়। গলায় নাক ঘষে জড়ানো কণ্ঠে বলে, আই ওয়েন্ট টু ইট ইউ। মায়রা মোস্রামুস্রি করে নিজেকে ছাড়াতে চায়। ইরফান হাতের বাঁধন আলগা করল। মায়রা দ্রুত ইরফানের দিকে সরে যায়। শাড়ির আঁচল তুলতে নিলে ইরফান মায়রাকে ঠাস করে বেডের ওপরে শুইয়ে দিয়ে মায়রাকে বেডের সাথে চেপে ধরে। মায়রা চোখ বড় বড় করে তাকায়। ইরফান রেগে বলে, স্টুপিড গার্ল, আমাকে রাগাচ্ছ কেন? ইরফান রেগে বলল, কথার টোন কোমল। মায়রা ভয় পায়, কান্নামাখা গলায় বলে, প্লিজ ছেড়ে দিন আমায়, আমি ছোট। ইরফান মায়রার গলায় মুখ গুজে এলোমেলো কণ্ঠে বলে, ডিস্টার্ব করো না, তোমাকে পুরো বাসা ভর্তি চকলেট আইসক্রিম এনে দিব, ওকে? মায়েরা ঢোক গিলে। ইরফানকে তার আপাতত একটা মাতাল লাগছে। বারবার শুকনো ঢোক গিলে মেয়েটা। ইরফানকে ঠেলে কাপা গলায় বলে, সরুন প্লিজ, আমার আপনাকে ভয় লাগছে। ইরফান মাথা তুলে তাকায় মায়েরার দিকে, বিরক্ত কণ্ঠে বলে, স্টুপিড মারছি তোমায়, ভয় পাচ্ছ কেন? আর একটা ফালতু কথা বললে থাপ্পড় দিয়ে সব দাঁত ফেলবো তোমার। মায়েরা কান্নামাখা গলায় বলে, ছাড়ুন আমায়। ইরফান বিরক্তি কণ্ঠে বলে, উফ, শুধু ছাড়ুন ছাড়ুন করছো কেন? সারা জীবন ছাড়লে খাবো কবে স্টুপিড? মায়েরা অসহায় কণ্ঠে বলে, আমি আপনাকে আপনার পছন্দের সব খাবার রান্না করে দিব, প্রমিস। ইরফান মায়েরাকে তার দিকে টেনে নিয়ে মৃদুস্বরে বলে, নো নিড, ইউ আর মাই মোস্ট ফেভারেট ডিশ। মায়েরা ভীত ঢোক গিলে। ইরফানের দাদির বলা কথা ভেবে গায়ে কাটা দেয়। থেমে থেমে আবারও বলে, সারুন ইরফান রাগে দাঁতে দাঁত চেপে বলে, আর একবার এই সাউন্ড ওয়ার্ড উচ্চারণ করলে তোকে খুন করবো স্টুপিড গার্ল। মায়েরা কেঁপে ওঠে। ইরফান মায়রার দিকে আরেকটু এগিয়ে গিয়ে মায়রার গালের সাথে তার গাল আলতো করে ঘষে। আদুরে স্বরে বলে, ইউ আর এ গুড গার্ল, ডোন্ট ডিস্টার্ব মি। মায়রা চাপদারির ঘর্ষণে গালে হালকা ব্যথা পায়, তবে তা গায়ে মাখে না। এলোমেলো ইরফানকে দেখে সে হাঁসফাঁস করে, নড়াচড়া করতে চাইলেও পারল না। ইরফান ঘনিষ্ঠ হয়। মায়রা ফুপিয়ে ওঠে। ইরফান বিড়বিড় করে, ডোন্ট ক্রাই লিটল গার্ল। হঠাৎই দরজায় লাগাতার কেউ ধাক্কায়। ইরফান বিরক্ত হয়, মায়রাকে টেনে নেয় আরও। দরজায় কড়া আঘাত বেড়েই চলেছে। ইরফান চরম বিরক্তিতে মাথা তুলে তাকায়। মায়রার দিকে তাকিয়ে দেখল মায়রা ফোপাচ্ছে, চোখ মুখ লাল। ইরফান মায়রাকে আবারও টেনে নিয়ে আদুরে সুরে বিড়বিড় করে, মারছি না তো, আদর করছি, কাঁদে না লিটল গার্ল। মায়রা ইরফানের কথা তো শুনলই না, উল্টো আরও ফোপায়। দরজায় কড়াঘাত বেড়েই চলেছে, যেন ভেঙে ফেলবে। ইরফান রেগে তাকায় দরজার দিকে। দরজার ওপাশের ব্যক্তিকে কাঁচা চিবিয়ে খেতে পারলে বোধহয় শান্তি পেত। মায়রা নিজেকে আরেকটু আলগা অনুভব করতেই ইরফানের বক্ষদেশের তল থেকে বেরিয়ে আসতে চায়। ইরফান দৃষ্টি ঘুরিয়ে তার নিচে অবস্থানরত নাজেহাল মায়রার দিকে তাকায়। মায়রা সরে যেতে চাইছে বুঝতেই রেগেমেগে মায়রার ওপর থেকে উঠে পড়ে। বেডের কোনায় একটা লাথি দিয়ে চিৎকার করে বলে, এই বালের বউ তো এই জীবনে বড় হবে না, তার সাথে কোন জানোয়ার আমার রুমে যুদ্ধ করতে এসেছে। মায়েরা সারা পেয়ে দ্রুত শোয়া থেকে উঠে খাটের এক কোণা থেকে তার খুলে ফেলা শাড়ি টেনে নিয়ে নিজেকে পেঁচিয়ে নেয়। উল্টো ঘুরে ফোপায়। ইরফানকে তার ভয় লাগছে। দরজার ওপাশে শুদ্ধ, সামনে দরজায় ধাক্কায়। ফাইজ বারবার বলছে,
শুদ্ধ কি হয়েছে? এরকম করছিস কেন? শুদ্ধ রেগে তাকায় ফাইজের দিকে। শুদ্ধর চোখ দুটো অসম্ভব লাল। ফাইজ বুঝলো না শুদ্ধর কি হয়েছে। শুদ্ধ ফাইজের হাত থেকে ফোন নিয়ে সর্বশক্তি দিয়ে ছুঁড়ে মেরে ফাইজের কলার চেপে ধরে চেঁচিয়ে বলে, আর জীবনে যদি তোকে ফোন ইউজ করতে দেখেছি না, তোর একদিন আর আমার 10 দিন। যে ফোনে কল করলে কল ধরবি না, সেটা ইউজ করবি কেন? ফাইজ বিস্ময় চোখে শুদ্ধর দিকে তাকায়। মেঝেতে পড়ে থাকা তার ফোনগুলো। দ্রুত সেদিকে এগিয়ে গিয়ে ফোনটা কুড়িয়ে দেখল ফোনের অবস্থা করুণ। শুদ্ধর দিকে তাকিয়ে রেগে বলে, এটা কি করলি? আমার ফোনে ইম্পর্টেন্ট কত কিছু আছে। শুদ্ধ শুনল না। আবারও ইরফানের দরজায় ধাক্কাই। মাথা পুরো আগুন হয়ে আছে তার। ইরফান হন হন করে গিয়ে ঘরের দরজা খুলে সামনে শুদ্ধকে দেখে রেগে কিছু বলার আগেই শুদ্ধ গায়ের জোরে ইরফানকে একটা ধাক্কা দেয়। ইরফান কয়েক পা পিছিয়ে যায়। জ্বলন্ত চোখে তাকায় শুদ্ধর দিকে। ইরফান শুদ্ধকে ওর চেয়েও জোরে ধাক্কা দিয়ে সেও বাইরে বেরিয়ে এসে তার ঘরের দরজা টেনে দিয়ে শুদ্ধর কলার ধরে চিৎকার করে বলে, এই ডিস্টার্বের বাচ্চা, কেন এসেছিস বল? শুদ্ধ নিজেও রেগে চিৎকার করে বলে, আমার বউ কোথায়? কি করেছিস ওকে? বল, ও কোথায়? ইরফান বিরক্ত নিয়ে বলে, তুই আবার কবে বিয়ে করলি? শুদ্ধ ইরফানকে ধাক্কা দিয়ে বলে, আমার বউকে এনে দে, নয়তো তোর খবর আছে বলে দিচ্ছি। ইরফান শুদ্ধর দিকে তেড়ে আসতে নিলে ফাইজ দুজনের মাঝখানে দাঁড়িয়ে বলে, ভাই তোরা থাম, আমি এ বাড়ির জামাই। তোরা দুটো মারামারি করছিস বোন জামাইয়ের সামনে? আমাকে একটু আপ্যায়ন কর। শুদ্ধ ফাইজকে তার সামনে থেকে সরিয়ে ইরফানের দিকে চেয়ে রেগে বলে, আমার ফারহা কোথায়? বল। ইরফান ভুরুকুসকে বলে, আই ডোন্ট নো। শুদ্ধ রাগে মাথা ফেটে যাচ্ছে। এর সাথে ফারহাকে পাঠালো। ওর ফোনে মেসেজ দিল ফারহার মারাত্মক অ্যাক্সিডেন্ট হয়েছে। হসপিটালের অ্যাড্রেস দিল। এখন বলছে আই ডোন্ট নো। রেগে মেগে ইরফানের দিকে তেড়ে যেতে নিলে ফাইজ শুদ্ধকে টেনে ধরে বলে, আরে ফারহা তো এই বাড়িতেই। ওকে আর ইনায়াকে নিতেই তো আসলাম আমি। শুদ্ধ ফাইজের দিকে চেয়ে অবাক হয়ে বলে, ওর অ্যাক্সিডেন্ট হয়নি? কার? ফারহার। শুদ্ধর কথা ফাইজ ইরফান কেউই বুঝল না। শুদ্ধ ইরফানের দিকে চেয়ে বলে, তুই আমাকে মেসেজ দিসটি ফারহা অ্যাক্সিডেন্ট করেছে? ইরফান দুহাত প্যান্টের পকেটে গুজে গম্ভীর গলায় বলে, নো। শুদ্ধ অবাক হলো। ইরফান তো মিথ্যা বলবে না। তাছাড়া ফাইজ ইরফান সবাই একদম স্বাভাবিক। তবে ভাবনার মাঝেই পাশ থেকে ইনায়া ডেকে ওঠে, শুদ্ধ ভাই। শুদ্ধ সহ সকলে ডান দিকে পাশ ফিরে তাকাই। শুদ্ধর অসহায়ত্বে ভরা চোখ দুটো সর্বপ্রথম ফারহার ওপরেই পড়ল। ফারহাকে সুস্থভাবে দাঁড়িয়ে থাকতে দেখে এক প্রকার দৌড়ে গিয়ে ফারহাকে শক্ত করে জড়িয়ে ধরে। ফারহা থমকায়। শুদ্ধর দ্রুত গতিতে চলমান হৃদস্পন্দন শুনতে পাই। তার খারাপ লাগছে। শুদ্ধ নিশ্চয়ই তাকে নিয়ে মিথ্যা খবর পেয়ে অনেক কষ্ট পেয়েছে। সবার সামনে এভাবে ধরায় ফারহা ভীষণ অস্বস্তিতে পড়ে গেছে। শুদ্ধ বিড়বিড় করে, আমার জান পাখি, আমার ফারহা পাখি। ফারহা চোখ বুজে নাই। ইরফান ভুরুকুসকে চেয়ে আছে। ফাইজ ইনায়া অবাক হয় শুদ্ধর কাণ্ডে। ইনায়া যদিও জানে, তবে ফাইজ তো কিছু জানে না। সে শুদ্ধর এই কাজে ভীষণ বিরক্ত হলো। শুদ্ধকে সারাতে যাওয়ার জন্য দুপা বাড়ালে শুদ্ধ হঠাৎই ফারহাকে ছেড়ে ফারহার বাম গালে কষিয়ে একটা থাপ্পড় মেরে দেয়। ফলস্বরূপ ফারহা মেঝেতে হুমড়ি খেয়ে পড়ে। ফাইজের পা থেমে যায়। সে আর ইনায়া বিস্ময় চোখে তাকায় শুদ্ধর দিকে। ফাইজ দ্রুত তার বোনের পাশে হাঁটু গেড়ে বসে পড়ে। ইনায়া দ্রুত ফাইজের অপর পাশে বসে। ফাইজ ফারহাকে আগলে নিয়ে শুদ্ধর দিকে চেয়ে রাগান্বিত স্বরে বলে, আমার অসুস্থ বোনটাকে তুই এভাবে মারলি কেন? শুদ্ধ চেঁচিয়ে বলে, ওরা সব মিলে কি করেছে জানিস? আমাকে ইরফানের ফোন থেকে মেসেজ পাঠিয়েছে ফারহা অ্যাক্সিডেন্ট করেছে, অবস্থা ভালো না। হসপিটালের অ্যাড্রেস দিয়ে দিয়েছে। আমিও পাগলের মতো ছুটতে ছুটতে গিয়েছি। যান হাতে নিয়ে পুরো হসপিটাল একটা একটা করে সব রুম খুঁজেছি, কোথাও পাইনি। তোর বোনটাকে আমাকে একটুও মানুষ ভাবে না? আর কত? কথাগুলো বলতে বলতে চোখ থেকে এক ফোঁটা পানি পড়ল। চোখ বুজে নিজেকে শান্ত করতে চাইল। ফাইজ বিস্ময় দৃষ্টিতে শুদ্ধর দিকে চেয়ে থাকে কিছুক্ষণ। এরপর দৃষ্টি নামিয়ে তার বুকে পড়ে থাকা বোনটার দিকে তাকাই। ফারহার চোখ থেকে টুপটুপ করে পানি গড়িয়ে পড়ে। ফাইজ ফারহাকে ধরে থাকাই বুঝলো ফারহার গায়ে জ্বর এখনো। ইরফান খুব নির্লিপ্ত ভঙ্গিতে চেয়ে আছে, যেন কিছুই হয়নি। তার ফোন মায়রা নেওয়ার কারণ এবার বুঝলো। ইনায়া বসা থেকে দাঁড়িয়ে শুদ্ধর পাশে গিয়ে বলে, তুমি না জেনে ফারহা আপুকে কেন দোষারোপ করো শুদ্ধ ভাই? আমি ফারহা আপু কেউই এই ব্যাপারে জানতাম না। মায়েরা এই কাজ আমাদের না জানিয়ে করেছে।
শুদ্ধ চুপ করে শুনলো ইনায়ার কথা, কিছু বলল না। ফারহার ব্যাপারে রাগ উঠলে কেন যেন সেটা সামলে নিতে পারে না। আগে এতটা ছিল না। লাস্ট কয়েকদিন হলো কেমন যেন এলোমেলো হয়ে গিয়েছে, ভীষণ ডিস্টার্ব সে। ফাইজ ইনায়াকে ধরে ধরে নিয়ে যেতে লাগলো। একটু গিয়ে দাঁড়িয়ে গম্ভীর গলায় বলে, লিটল কুইন এসো। ইনায়া ধীর পায়ে এগিয়ে গিয়ে ফাইজের পাশে দাঁড়ালে ফাইজ ডান হাতে ইনায়ার হাত ধরে, বাঁ হাতে ফারহাকে ধরে এগিয়ে যায়। শুদ্ধ কিছু বলতে গিয়েও থেমে যায়। ফাইজ ভীষণ রেগে আছে, এখানে কিছু বললে সিন ক্রিয়েট করবে, তাই চুপ থাকলো। ফারহা খুব ধীরে ধীরে মাথা নিচু করে পা ফেলে সিঁড়ি নামছে। শুদ্ধ অসহায় চোখে চেয়ে রইল। সে সবকিছু কেমন যেন ঘেঁটে দিচ্ছে। কি করবে এখন? হঠাৎই উল্টো ঘুরে ইরফানের সামনে দাঁড়িয়ে বলে, তোর বউকে থাপ্পড় মার যা। ইরফান চোখ ছোট ছোট করে তাকায় শুদ্ধর দিকে। শুদ্ধ আবারও রেগে বলে, তুই তোর বউকে থাপ্পড় মারবি নাকি আমি মারবো? কথাটা বলতে দেরি হলো, ইরফানের শক্ত থাপ্পড় শুদ্ধর গালে পড়তে দেরি হয়নি। শুদ্ধ নিজেও রেগে ইরফানের গালে থাপ্পড় মেরে দেয়। ইরফান পূর্বের চেয়েও দ্বিগুণ রেগে পরপর আরো দুটো থাপ্পড় মেরে দেয় শুদ্ধর গালে। শুদ্ধ কিছু বলার আগে ইরফান শুদ্ধর কলার ধরে দাঁতে দাঁত চেপে বলে, ভুলে ওকে টাচ করার কথা মুখে আনিস না, আমার চেয়ে খারাপ কেউ হবে না বলে দিচ্ছি। শুদ্ধ গালে হাত বুলিয়ে বলে, কি জোর মায়েরি হাতে, লোহার প্রলেপ লাগিয়েছিস নাকি হাতে? আমি কত আদর করে মারলাম, আর তুই শালা অকৃতজ্ঞ। ইরফান রেগে বলে, ওকে মারতে বলা তুই কে? শুদ্ধ ভুরু কুঁচকে বলে, ও আমাকে নাকে দড়ি দিয়ে ঘুরিয়েছে, বাদরামি করেছে, এখন আমি ওকে মারবো, তুই শর্ত? ইরফান রাগান্বিত স্বরে বলে, আর থাপ্পড় খেতে না চাইলে ওর চিন্তা মাথা থেকে ডিলিট করে ফেল। শুদ্ধ রেগে বলে, ও বাদরামি করেছে, ওকে কিছু বলবি না? ইরফান ভাবলেশীন ভাবে বলে, নো, ও লিটল গার্ল, ও বাদরামি না করলে আর কে করবে? শুদ্ধ মাথায় হাত দিয়ে তাকায় ইরফানের দিকে, বিস্ময় কণ্ঠে বলে, ও মা গো, এ তো দেখি ভূতের মুখে রাম রাম। তোর কি একটুও মনে নেই রে, এই লোহার তৈরি হাত দিয়ে তুই মেয়েটার নরম তুলতুলে গাল? শুদ্ধ কথা শেষ করার আগে ইরফান দাঁতে দাঁত চেপে বলে, ওকে নিয়ে আর একটা কমেন্ট করলে তোকে ছাড়বো না বলে দিচ্ছি। শুদ্ধ চরম বিরক্তি নিয়ে তাকায় ইরফানের দিকে। দুই দুটো বেশি মারলো তাকে, সে আর ঘাটল না, নয়তো এখানে মারামারি লেগে যাবে। এমনিতে তার মনের অবস্থা কাহিল, তবে ফারহাকে সুস্থ দেখে বডিতে একটু এনার্জি পেয়েছে। অতঃপর বিরক্তি কণ্ঠে বলে, দেখ ভাই, আমাকে ফারহা ধরার জন্য আসে, তোরা ধরাধরি করে আমি শুদ্ধকে অশুদ্ধ করিস না। ইরফান বিরক্তি নিয়ে শুদ্ধর দিকে চেয়ে রইল। শুদ্ধ উল্টো ঘুরে নিয়েও কিছু একটা দেখে চোখ ছোট ছোট করে তাকালো। ইরফানের ফর্সা বুকে নখের আঁচড়ের জায়গাটায় চোখ পড়লে অদ্ভুতভাবে বলে, ও মা, এসব বিশেষ আঁচড় তোর বডিতে কেন রে? তুই কি করছিলি? ইরফান বিরক্তি চোখে উল্টো ঘুরে তার ঘরের ভেতরে যায়। শুদ্ধ চোখ বড় বড় করে বলে, তোর না মানা বউয়ের সাথে এসব? স্যাহ, কি নির্লজ্জ রে তুই! মায়রাকে বের করে দে, আমি ওকে শাসন করে আমার কাছে রাখি। বাচ্চা মেয়েটা তোর কাছে একদম নিরাপদ নয়। গলা উঁচিয়ে ডাকলো, মায়রা, বেরিয়ে এসো, আমি তোমাকে বাঁচাতে এসেছি। ইরফান রেগে মেগে শুদ্ধকে ধাক্কা দিয়ে বলে, তোর মুখ কিন্তু আমি সেলাই করব শুদ্ধ, বেয়াদব। শুদ্ধর চোখ দুটো বেশ লাল, তবুও মিটিমিটি হেসে বলে, সে তুই আমার যা খুশি সেলাই কর, আমি একটা বিড়ালকে কিছুতে বাঘের খাঁচায় রেখে যেতে পারি না। আমি ভাই দরদি মানুষ। আহারে, মায়েরটার জন্য কি কষ্ট হচ্ছে আমার। মায়েরা বনু, নো টেনশন, আমি এসে গেছি, শুধু একটা থাপ্পড় মেরে তোমাকে ভাই বলতে গিয়ে থেমে গেল। অতঃপর মিটিমিটি হেসে বলে, আদর দিব। এসো বনু, থুক্কো যেন, বেরিয়ে এসো। ইরফান রেগে মেগে শুদ্ধর দিকে তেড়ে গিয়ে রাগান্বিত স্বরে চিৎকার করে বলে, তোকে আমি পিস পিস করে কাটবো শুদ্ধ, শুধু একবার হাতের কাছে পাই। শুদ্ধ আগেই দৌড় দিয়েছে। ইরফান ভস্ম করে দেওয়া চোখে শুদ্ধর দিকে চেয়ে রইল। এরপর তার ঘরের ভেতরে গিয়ে ঠাস করে দরজা লাগাই, যেন শুদ্ধকে আছাড় মারল। মায়েরা শাড়ি চেঞ্জ করে জামা পরেছে। এত জোরে দরজা লাগানোর শব্দ পেয়ে ইরফানের দিকে ভীত চোখে তাকাই। ইরফান তীক্ষ্ণ চোখে মায়েরার দিকে কিছু সময় তাকিয়ে থাকলো। মায়েরা বেডের এক কোণে হাঁটু মুড়ে বসে আছে। ইরফান ঘরের লাইট অফ করে জিরো লাইট দিয়ে দ্রুত পায়ে বেডের ওপরে গিয়ে মায়েরাকে টেনে তার সাথে জড়িয়ে শুয়ে পড়ে। মায়েরা আবারও ভীত হয়, নিজেকে ছাড়াতে চায় ইরফানের থেকে। ইরফান তার দু পায়ের মাঝে মায়েরার দু পা নিল, দু হাতে শক্ত করে ধরল। মায়েরা কাঁপা কাঁপা কণ্ঠে বলে, ছাড়ো না।
কথা শেষ করার আগে ইরফান হঠাৎই শোয়া থেকে বসে বেডসাইড টেবিলের ওপর থেকে পানি ভর্তি গ্লাস নিয়ে টেবিলের সাথে বাড়ি দিয়ে গ্লাসটা ভেঙে চোখা অংশটুকু মায়রার গলার সামনে গেড়ে দেওয়ার মতো করে ধরে দাঁতে দাঁত পিষে বলে, আর একবার সারার কথা বল। কি হলো বল, বলছিস না কেন, বল। আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। কেমন আছো তোমরা সবাই? তোমরা অনেকেই আমার কণ্ঠ শুনে হয়তো বুঝতে পারছো যে আমার অবস্থা কেমন। এই যে এত ঠান্ডা জ্বরের মাঝখানে আমার পক্ষে যে ভিডিও দেওয়া কি পরিমাণে কষ্ট হয়ে যাচ্ছে তা তোমাদেরকে আমি হয়তো বুঝাই বলতে পারবো না। তারপরও অনেকেই বুঝেও বুঝছো না। তারপরে আবার আমার ২৮ তারিখ থেকে ফাইনাল পরীক্ষা শুরু। তোমরা অনেকেই বুঝেও বুঝছো না। আমি তো বলেছি আমি পরীক্ষার মাঝে, মাঝে তোমাদেরকে ভিডিও দিব। কিন্তু এত উতালা হলে হয়? আমি আশা করছি যারা আমার এই অবস্থা সম্পর্কে অবগত ছিলা না তারা হয়তো আজকের পরে জানতে পারবা। আর এত টেনশনের কিছু নাই, আমি উপন্যাস শেষ করব। একটু, একটু সময় লাগবেই। আর এটা তোমাদেরও দোষ না, আমি জানি। অনেকেই হ্যাবিটেড হয়ে গেছে উপন্যাস শুনে ঘুম পাড়া। আর এইজন্য তোমাদের কাছে তো একটা গুড নিউজ আছেই। আমার নতুন চ্যানেলে তো প্রতিদিন ভিডিও ছাড়া হয়। ওইখানে আমার আলাদিন উপন্যাসটা। আমার আলাদিন উপন্যাসটা কিন্তু অনেক দারুণ। আমার আলাদিন উপন্যাস ছাড়া হচ্ছে পাশাপাশি ইলমা বেহেরোজ আপুর লিখা কালান্তরের কন্যা উপন্যাসটি ছাড়া হচ্ছে। ওই উপন্যাসটা গিয়ে শুনে আসো। ওটা দারুণ একটা উপন্যাস। পোটলার বাপেকনি কাহিনী, বুঝছো? যাই হোক, অনেক কথাই বলে ফেললাম। শোনো, ভিডিওতে বেশি, বেশি করে লাইক, কমেন্ট, শেয়ার করো। আর এখনো যদি আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে না থাকো, অবশ্যই সাবস্ক্রাইব করে পাশে থাকো। আর আমার আলাদিন উপন্যাসটি গিয়ে দেখে আসো। এবার অনেকেই বলবে, চ্যানেলের নাম কি আপু? চ্যানেলের নাম হচ্ছে ভয়েস অফ অরোরা 2.0। যাও গিয়ে দেখে আসো। দেখা হচ্ছে পরবর্তী ভিডিওতে। বরাবরের মতো আমি তোমাদের সাথে আছি, তোমাদের অপ্রিয় পাঠিকা অরোরা ইসলাম। আল্লাহ হাফেজ।